আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য আয়োজিত এসিপি এই বিশেষ প্রোগ্রাম কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসে। আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় বুলবুল ভাইয়া, এবং আজকে আমরা হিসাব বিজ্ঞানের অ্যাডমিশনের যত প্রকার অ্যানালাইসিস আছে সবগুলো আমরা দেখব আজকের ক্লাসে। অ্যাজ তোমরা জানো, তোমাদের ইতিমধ্যে কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ। এইচএসসি পরীক্ষা শেষ হওয়া মাত্রই তোমাদের কিন্তু জীবনে একটা মহাযুদ্ধ, একটা ভেরি টাফ জার্নি কিন্তু অপেক্ষা করতেছে। সেটা হলো অ্যাডমিশন জার্নি। বিভিন্ন ভুল সিদ্ধান্ত, তোমাদের ভুল মেথড ফলো করার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীরা কিন্তু এই অ্যাডমিশন জার্নি থেকে ছিটকে পড়ে যায়। তাই তোমরা যাতে সঠিক পথে থাকো, তোমাদের এই সঠিক পথে পরিচালিত করার জন্যই আমরা এই এসিপি সম্পূর্ণ নিয়ে এসেছি তোমাদের জন্য মিশন এফবিএস 1.0, যেখানে এনরোল করার মাধ্যমে এক ঝাঁক ঢাবিয়াল প্যানেল ক্লাস নেবে তোমাদের। আর আজকে ক্লাসে আমরা দেখব হিসাব বিজ্ঞানে অ্যাডমিশনে কি ধরনের প্রশ্ন আছে এবং কি কি ক্যাটাগরি থেকে প্রশ্ন আছে, এবং কোন মেথডে তুমি যদি হিসাব বিজ্ঞানে আগাও তুমি সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবে, সেটি বিষয়ে আজকে টোটাল ডিসকাশন ক্লাস। তো তোমরা কে কোথা থেকে আছো সবাই জানিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। এনজেল জেনিত ওয়ালাইকুম আসসালাম। সানজিদে ইসলাম নিজুম, আপনাদের পেজে মেসেজ দিলে মেসেজের রিপ্লাই পাওয়া যায় না। ভাইয়া আন্তরিকভাবে দুঃখিত এই ইনকনভিনিয়েন্টের জন্য। তোমরা ইনশাল্লাহ দাও, ভাইয়া বিষয়টা ইনশাল্লাহ জানাচ্ছে। সোহান খান ওয়ালাইকুম আসসালাম। ইশাদ ওয়ালাইকুম আসসালাম। তোমরা দ্রুত আমাদের এই লাইভটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও আজকের এই বিশেষ লাইভ সেশনের কথা, যেটাতে ক্লাস করার মাধ্যমে তুমি নিশ্চিত করতে পারবে যে তোমার অ্যাডমিশন জার্নি হবে খুবই স্মুথ আমাদের সাথে। ওকে, তাহলে আমরা ধীরে ধীরে আসলে শুরু করি যে আমাদের আজকে ক্লাসে শুধুমাত্র ডিসকাশনটা আপনাদের অ্যাডমিশন কেন্দ্রিক না। আজকে ডিসকাশন হবে অ্যাকাউন্টিং কেন্দ্রিক, যে আমাদের যেহেতু আমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিছি, সো আমরা অনেকেই জানি না যে ভাইয়া শর্ট সিলেবাস থেকে কতটুকু পড়তে হবে, আমাদের লং সিলেবাস থেকে কতটুকু পড়তে হবে, আমরা কিন্তু অনেকেই এই জিনিসগুলো জানি না। সো এই যে শর্ট সিলেবাস এবং আমাদের ফুল সিলেবাসে যে একটা পার্থক্য এবং কোন কোন টপিকগুলো আমার ইম্পর্টেন্ট, কোনগুলো লেস ইম্পর্টেন্ট, সেগুলো আজকে আমাদের ডিসকাশন হবে। অ্যাডমিশন জার্নিতে আমি একটা কথা সবসময় বলি আমার এই শিক্ষার্থীদের, যে ভাইয়া তুমি অ্যাডমিশনে কি পড়বা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিশনে কোন পড়া তোমার বাদ দিবা, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই সব কিছু নিয়েই তোমাদের এই সম্পূর্ণ স্লাইড, এই সম্পূর্ণ পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে। দ্রুত এই ভিডিওটা তোমাদের টাইমলাইনে শেয়ার করো এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও আজকে ক্লাসের কথা। সো একজন বলছে স্যার নেত্রকোনা থেকে, নীলফামারী ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তানভীর আজাদ নারায়ণগঞ্জ, মেহেদি ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেক ধরনের প্রশ্ন আছে। নাজবুল ঈশা ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ইরফান সাদিম ওয়ালাইকুম আসসালাম। জেনিত সিলেট থেকে, শোভন ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো সাদিয়া আফরিন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো আমরা আর সময় নষ্ট না করে আমরা ধীরে ধীরে চলে যাই আমাদের ধাপগুলোতে। আমাদের আজকে ভিডিওটাকে বা আজকের এই লাইভটাকে আমি 3টা ভাগে ভাগ করছি। প্রথম ভাগে আমি আলোচনা করব যে আমাদের টপিক বেসিসে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, এটা। দ্বিতীয়টা হচ্ছে আপনাদের হিসাব বিজ্ঞানের এমসিকিউ অনেক শিক্ষার্থী পারলেও আপনাদের লিখিত নিয়ে সমস্যা হয়। এই লিখিত যাতে কোনো সমস্যা না থাকে সেই লিখিত প্রশ্ন অ্যানালাইসিস, এবং 3 নম্বর হচ্ছে অবভিয়াসলি এমসিকিউ অ্যানালাইসিস, যেটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট। সো এই 3টা ভাগে আমি ভাগ করেছি আমাদের এই টোটাল এই লাইভ সেশনটাকে। সো প্রথমেই আসবে হচ্ছে বেসিক অ্যানালাইসিস বা বেসিক ডিসকাশন ক্লাস। ওকে, তো তোমরা এখানে কিন্তু একটা ছক দেখতে পাচ্ছ। এখানে আমি বিগত 2011-12 সাল থেকে শুরু করে 23-24 সাল পর্যন্ত তোমাদের হিসাব বিজ্ঞানে আমি গড়ে হিসাব করলে 30 থেকে 40টা টপিকে আমরা করাই। অধ্যায় যদি বলো 30টা,
টপিক যদি বলো তাহলে 40টা টপিক আমরা পড়ি। এই সেশনটা, এই ডিসকাশন, বেসিক ডিসকাশন খুবই ইম্পর্টেন্ট। তুমি পরে কি পড়বা না পড়বা তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বেসিক ডিসকাশন। তুমি যদি ভাই বেসিকই না জানো, তুমি যদি চিন্তাই না করতে পারো যে ভাই কোন জায়গা থেকে কোন প্রশ্ন আসবে, তুমি পরীক্ষা হলে অ্যান্সার করবা কিভাবে? আমাদের আগে অ্যাডমিশনের ক্ষেত্রে এটা কিন্তু একাডেমিক না, বারবার বলতেছি, এটা এইচএসসি না, গদ বাধা পইরা গেলেই হবে না, এটা অ্যাডমিশন। তোমাকে বুঝতে হবে কোন টপিকটা ইম্পর্টেন্ট, তোমাকে টপিকের উপর বেস করে পড়তে হবে। সো দ্যাট ইজ ওয়াই আমরা যদি এখানে বলি আমাদের টোটাল 30টা অধ্যায় আছে, টপিক বললে 40টা। সো একটু দেখো তোমরা যে আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতি উপাদান। এই হিসাব বিজ্ঞানের পরিচিতি থেকে আমার যদি হিসাব করো 23-24 থেকে শুরু করে 11-12 গড়ে 12 বছর, আমি টোটাল 12 বছর অ্যানালাইসিস করছি। সো এই 12 বছরে তোমার 23-24-এ কোনো প্রশ্ন আসে নাই, 22-23-এ কোনো প্রশ্ন আসে নাই, এই 21 থেকে 11-12 পর্যন্ত মোটামুটি ভালো রেঞ্জে 1-2 করে প্রশ্ন আসছে। এই হিসাব বিজ্ঞানের সমীকরণে দেখা যাবে 23-24 সেশনে বা 21-22-23-এ একটা প্রশ্ন, কিন্তু প্রতি বছরই তোমার 1-2টা করে আমার প্রশ্ন ছিল। তৃতীয় এটা হচ্ছে জাবেদা, টপিকের নাম। সো জাবেদা কিন্তু আমরা সাধারণত দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বিবেচনা করলেও জাবেদা, খতিয়ান, রেওয়ামিল এগুলোকে আমি কিন্তু টপিক হিসেবে ভাগ করবো আমরা অ্যাডমিশনের প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্ট, এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। অ্যাডমিশনে কিন্তু আমি অধ্যায় ভিত্তিক আলোচনা করলে হবে না, টপিক ভিত্তিক আলোচনা করতে হবে। সো জাবেদা যদি আমি আপনাকে বলি, দেখেন জাবেদা থেকে কিন্তু এত কোনো প্রশ্নই আপনি দেখবেন না জাবেদা থেকে আসে। এখন অনেকে বলতে পারেন ভাই আপনি কি মজা করতেছেন, জাবেদা কত জাবেদা সলিউশন করলাম, হিসাব সমীকরণে প্রভাবের সলিউশন করলাম। ভাইয়া জাবেদারে কিন্তু আবার প্রকারভেদ আছে, সমন্বয় জাবেদা আছে, সমাপনী জাবেদা আছে। সো অ্যাকচুয়াল জাবেদা থেকে কোনো প্রশ্ন কিন্তু আপনি দেখছেন বিগত বছরগুলোতে তেমন কোনো প্রশ্নই নেই। কিন্তু যদি আপনি আজকে সমন্বয় দাখিলা যান, কিন্তু আজকে আপনি সমাপনী দাখিলা যান, টপিক বেসিসে যান, তাহলে দেখবেন সেখানে অনেক টপিক আছে। এখন আপনি চিন্তা করতেছেন ভাই আমি ক্রয় জাবেদা পড়বো, বিক্রয় জাবেদা পড়বো, ক্রয় ফেরত বিক্রয় ফেরত জাবেদা পড়বো, তাইলে আপনার ঘোড়ার ডিম লাভ হবে, কোনো লাভই হবে না আপনার এখানে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ভাইয়া আমি সমন্বয় দাখিলা পড়বো, সময় দাখিলা কিন্তু সমন্বয় জাবেদা, কিংবা আমি আজকে সম্পূর্ণ জাবেদা পড়বো, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার টাইম বেসিসে, টপিক বেসিসে কিন্তু আমার ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে। আপনার কিন্তু তাহলে ক্রয় বিক্রয় জাবেদা, নগদে জাবেদা, কি কি হ্যান্ডটেক এত কিছু পড়া লাগতেছে না। আপনার কি পড়বেন, সমন্বয় দাখিলাটা পড়বেন, সমাপনী দাখিলা পড়বেন, শেষ। আপনার জাবেদা থেকে আর কোনো আটকানোর কোনো নিয়ত নাই কেউ। সো এইভাবে হচ্ছে ক্যালকুলেশন করে আপনার অ্যাডমিশন আসলে আমাদের পড়তে হবে। এবং খতিয়ান থেকেও দেখেন, খতিয়ান থেকেও কিন্তু কোনো প্রশ্ন আসে না। সো দেখেন আপনারা অনেকে বলবেন ভাইয়া সহকারী খতিয়ান, সাধারণ খতিয়ান পড়বো, লাভ কি, প্রশ্নই তো আসে না। অনেক টিচাররা দেখবেন এটা পিছনে সময় নষ্ট করে, আমার তো লাভই নেই রে ভাই, আমার আসছে বিগত বছরের কোনো প্রশ্নই আসে নাই। সো দ্যাট ইজ ওয়াই আমি এই জায়গাগুলো ভেবে স্কিপ করে যাব। এরপর চিন্তা করেন রেওয়ামিলে দেখেন একটা প্রশ্ন, একটা মানে রেওয়ামিল থেকে প্রতি বছর কম বেশি একটা করে প্রশ্ন আসে। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় ভাই আর রেওয়ামিল থেকে কি প্রশ্ন আসে, ভুল সংশোধনী বা অনিশ্চিত হিসাব, এই ধরনের প্রশ্নগুলো রেওয়ামিল থেকে আসে। যে আমি যদি আজকে রেওয়ামিলে কোনো ভুল করি তাহলে অনিশ্চিত হিসাব দেই, তাহলে এই অনিশ্চিত হিসাবটা আমি কিভাবে বসাবো, অনিশ্চিত হিসাবে জাবেদা কি হবে, এই রিলেটেড প্রশ্নগুলো আসে রেওয়ামিল থেকে। সো এভাবে দেখছেন আপনাকে টপিক বেসিস করে। অনেকে বলবে রেওয়ামিলে তোমরা ডেবিট ক্রেডিট পড়বা, কোনটা ডেবিট হলে কোনটা ক্রেডিট হলে এগুলা, বা ওই রেওয়ামিলে ভুল 2 প্রকার, একতরফা ভুল, দোতরফা ভুল, এগুলো থেকে প্রশ্ন আসে, আমার রেওয়ামিল থেকে প্রশ্ন আসে না। সো এই টপিকের উপর বেসিস করে আপনাকে ভাইয়া এই অ্যাডমিশনে সম্পূর্ণ ইফোর্ট দিয়ে পড়তে হবে, বারবার বলতেছি। এবার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আপনাদের শর্ট সিলেবাসে ছিল না, হিসাব বিজ্ঞানের নীতিমালা। একটু চোখ বুলান, হিসাব বিজ্ঞানের নীতিমালা অনেক কঠিন বা অনেক কিছু আপনারা বলেন, হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে কয়টা প্রশ্ন আসে, প্রতি বছর একটা করে প্রশ্ন আসছে। ইভেন কি 23-24-এ আপনার লিখিততেও একটা প্রশ্ন এসে পড়ছে। প্রতি বছরই দেখেন হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে কয়েকটা প্রশ্ন থাকেই। সো হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে আসা ফরজ। এখন আপনাদের যেহেতু শর্ট সিলেবাস, আপনারা অনেকেই হিসাব বিজ্ঞানের নীতিমালা সম্পর্কে আইডিয়া জিরোর কাছাকাছি। সো এখন করণীয় কি হইতে পারে এই জায়গাটায় ভাইয়া, আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালায় আমরা ইউজুয়ালি যখন অ্যাডমিশনে পড়াই, আমরা অনেক কিছু মার্জ করে পড়াই। ভাইয়া একটা স্পেশাল নোট আছে নীতিমালার জন্য, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। এই নোট যদি কেউ ফলো করে, তাকে হিসাব বিজ্ঞানের নীতিমালায় অ্যাটলিস্ট কেউ আটকাতে পারবে না।
কারণ ওই নোটটা আমি ইউজ করছি, ওই নোটটা আমি ফলো করছি, প্রতি বছর ওই নোটটাই আমি আমার স্টুডেন্টদেরকে পড়াইছি একদম সিম্পল ওয়েতে। হিসাব বিজ্ঞানের নীতিমালায় আপনার ধারা আছে, অনুচ্ছেদ আছে, সবগুলা ভাইয়া একটা ছকের মধ্যে নিয়ে আসি। সো নীতিমালা হচ্ছে আমার মাস্ট বি টপিক। নীতিমালা থেকে কোনো চান্সই নাই শেষ হওয়ার, মিস হওয়ার। এরপর আস্তে আস্তে সমন্বয় জাবেদা। এবার যে ভাইয়া আপনাকে বললো জাবেদার কথা, যে ভাইয়া জাবেদা থেকে প্রশ্ন কম আসে, সমন্বয় জাবেদা থেকে প্রশ্ন আসে। এবার দেখেন সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা থেকে আপনি বিচার করলে প্রতি বছর একটা দুইটা কইরা প্রশ্ন আসে। তার মানে সমন্বয় জাবেদাও আমার কাছে ইম্পর্টেন্ট। আমার কাছে জাবেদা ইম্পর্টেন্ট না, তার মানে জাবেদা কত প্রকার, জাবেদার অপর নাম কি, হ্যান-ত্যান, এগুলোর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সমন্বয় জাবেদাকে আমি কতভাবে ঘুরায় পড়তে পারি, কতভাবে ঘুরায় আমি নলেজটা গেদার করতে পারি, সেইটা হচ্ছে আমার কাছে মেইন জিনিস। সো এটা হইতেছে আমার সমন্বয় জাবেদা। ভাইয়া যেটা বলতেছে দেখছেন ওইটাই হইতেছে দিন দিন। এবার আর্থিক বিবরণী নিয়ে আপনারা অনেক ভয় পান যে ভাইয়া আর্থিক বিবরণীতে কেমনি কি করবো। দেখেন আর্থিক বিবরণীতে কিন্তু অত বেশি রাফ টাফ প্রশ্ন আসে না, প্রতি বছর একটা দুইটা করে। এই 14-15 সেশন আবার ডিফারেন্ট, 12টা-20টার মধ্যে 5টা প্রশ্ন দিয়ে দিচ্ছে আর্থিক বিবরণী থেকে। কিন্তু আর্থিক বিবরণী থেকেও কিন্তু মোটামুটি প্রশ্ন আসে। কি ধরনের প্রশ্ন? আর্থিক বিবরণী থেকে যদি আটকাইতে চায়, মেইন প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া ছক নিয়ে প্রশ্ন করবে। কি ধরনের প্রশ্ন? মোট মুনাফা কিভাবে বের হয়, আপনার বিক্রয়ের সাথে বিক্রিত পণ্য বাদ দিতে হয়, পরিচালন মুনাফা কেমনে বের হয়, বা একটা উপাদান দিয়ে বললো এটা কই যাবে, পরিচালন ব্যয় নাকি অপরিচালন আয় নাকি অপরিচালন ব্যয়, এই ধরনের কনসেপ্টগুলা আর্থিক বিবরণী থেকে আসে। এবং আর্থিক বিবরণী থেকে যদি আপনাকে আটকাইতে চায়, লিখিত প্রশ্ন দিলে আপনি আর্থিক বইতে শিওর আটকে যাবেন। কারণ আপনি আর্থিক বিবরণী করে আসছেন লম্বা বড় পৃষ্ঠায়, লিখিততে কিন্তু আপনার এত জায়গা নাই, লিখিততে জায়গাটা খুবই শর্ট। দেখা যায় এই শর্ট জায়গার মধ্যে আপনাকে পুরোটা শেষ করে আসতে হবে। এরপর নগদ প্রবাহ বিবরণী আপনার স্কিপ করেন। সো নগদ প্রবাহ বিবরণী থেকে আমার অত বেশি কিন্তু প্রশ্ন আসে না। সো আমার কিন্তু এগুলা অত বেশি মোস্ট ইম্পর্টেন্ট টপিক না। এরা জাস্ট আমি চোখ বুলাবো, ভাইয়া পিডিএফ দিবে, সেই পিডিএফটা চোখ বুলাবো, দ্যাটস ইট। আমাকে ইফোর্ট দিতে হবে না। আমাকে ইফোর্ট যে জায়গায় দিতে হয় ভাইয়া আমি ওই জায়গায় ইফোর্ট দিব। খুব সুন্দর একটা কথা, ভাইয়া গাধাও তো পরিশ্রম করে, তাই বলে গাধাকে কি আমরা বনের রাজা বলি? না, বনের রাজা কাকে বলি? সিংহকে। কারণ সিংহ টেকনিক্যালি সে পরিশ্রমটা করে, সিংহর বুদ্ধিটাকে তাকে রাজা বানাইছে, সিংহের শক্তি না। তাহলে হাতি সবচেয়ে বড় প্রাণী, হাতির শক্তি বেশি, হাতি বনের রাজা হইতো। সো আপনাকে পরিশ্রমটা করতে হবে টেকনিক্যাল ওয়েতে, অ্যাডমিশন জার্নিতে। এরপর আছে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত আপনার হিসাব নিকাশ। তার মানে হচ্ছে ওই যে কালান্তিক মজুদ, নিত্য অবিরত মজুদ, যে সকল প্রশ্নগুলো আসে ওগুলা। তো ওগুলো দেখা যেতেছে আমার প্রতি বছরই 1, 2, 3টা কইরা 4টা প্রশ্ন আসে। আমি বলতে পারি এটাও আমার কাছে এক প্রকার ইম্পর্টেন্ট। কারণ কালীন মজুদ, নিত্য মজুদ, অবিরত মজুদ, এই কনসার্ন বা এই টপিক থেকে অনেক ক্রাইটেরিয়ায় প্রশ্ন আসে, লিখিততে হোক এমসিকিউতে হোক। সো এটাও আমার কাছে ওয়ান অফ দ্য গ্রেট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাকে একটু বলেন আপনারা সবাই কমেন্ট করে, যারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমাদের এই কোশ্চেন অ্যানালিসিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া। আমাকে এই অ্যানালাইসিস টপিকগুলো অ্যানালাইসিস করে বুঝতে হবে যে ভাইয়া আমি কোন দিকে অগ্রসর হব, কোন দিকে আমি যাব, যেই দিকে গেলে আমার পরিশ্রমটা ইফেক্টিভ হইতে আমি দিতে পারতেছি। আমরা কি এই 10টা টপিক বুঝতে পারছি? কোনো সমস্যা আছে? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান। মাইশা তারান্নুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সত্যম কুন্ডু ওয়ালাইকুম আসসালাম। ফেরদৌসি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এরপর মারুফ লক্ষ্মীপুর থেকে, রিধা ওয়ালাইকুম আসসালাম। এরপর ভাইয়া মানবিক গ্রুপ, মানবিক গ্রুপ ভাইয়া কি মানবিক পড়ায়? ভাই এগুলো ফ্রি ক্লাস হচ্ছে আবির, এগুলো ফ্রি ক্লাস, সবার জন্য উন্মুক্ত, সবাই করতে পারবে। কেমন আছেন বুলবুল ভাইয়া? প্রসেনজিৎ আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছো তুমি? আমি আশা করি ভাইয়া এই ধরনের টপিক অ্যানালাইসিসটা আমরা সবাই বুঝতে পারছি। শুধুমাত্র আপনার 10টা টপিক না, আমাদের আরো টপিক আছে। দেখেন এবার আমি সবগুলো আলোচনা করব না। দেখেন এই যে 12 নম্বরটা সমাপূর্ণ জাবেদা, দেখছেন সমাপূর্ণ জাবেদা কিন্তু কম বেশি 1টা 2টা করে প্রশ্ন আসে। এবার আজকে আপনি বলেন ব্যাংক সমন্বয় বিবরণী, যেটা আপনারা মোস্ট অনেকে আমি দেখছি ইন্টারমিডিয়েট স্কিপ করে আসে। ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রতি বছরই কম বেশি একটা করে প্রশ্ন কিন্তু আসে। সো ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট। এরপর একতরফা দাখিলা মোটামুটি আপনারা পড়লে আমরা পড়াবো একটা শর্টকাট ওয়েতে, যাতে আপনারা আরো ইফেক্টিভ ওয়েতে শিখতে পারবেন।
এরপর হচ্ছে আয়কর ও কমিশন থেকে দেখা যায় অত বেশি প্রশ্ন আসে না। এখন অনেকে দেখা যাবে, অনেক টিচার আমি দেখছি আয়কর নিয়ে যেই বড় বা কমিশন নিয়ে যেই বড় একটা লেকচার, একটা ক্লাসে আয়কর ও কমিশনের পার্সেন্টেজ বুঝায় ফাটা ফালায়, যেরকম কি সে পরবর্তী বছর আয়কর দিতে যেতেছে বা কমিশন পাইতে যেতেছে। আরে ভাই, এখান থেকে প্রশ্ন আসে না, তুই স্টুডেন্টে কেন পড়াবি? আমার প্রশ্ন যেখান থেকে আসে আমি সেই জায়গা থেকে পড়াবো ভাইয়া, আমি কেন আজেরা জায়গা থেকে প্রশ্ন পড়াবো? মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে অনুপাত বিশ্লেষণ। এখন অনেকে মনে করতে পারে ভাইয়া অনুপাত বিশ্লেষণ কি আহামরি এরকম টপিক। দেখেন, প্রতি বছর একটা দুইটা করে প্রশ্ন আসে, তিনটা দুইটা একটা করে প্রতি বছর অনুপাত বিশ্লেষণ থেকে প্রশ্ন আসে, যে ধরনের প্রশ্ন আসে। এখন অনেকের মনে একটা সন্দেহ, ভাইয়া অনুপাত বিশ্লেষণ থেকে প্রশ্ন তো অ্যাজ ইউজুয়াল আসবে, চলতি অনুপাত বের করতে বলবে, তড়িৎ অনুপাত বের করতে বলবে, কার্যকরী মূলধন অনুপাত বের করতে বলবে, দেনাদার আবর্তন অনুপাত বের করতে বলবে, তাই না? না, অনুপাত বিশ্লেষণে পুরা মাথার কনসেপ্টে চেঞ্জ করে ফেলবে আপনাকে যখন আপনি অনুপাত বিশ্লেষণে ক্লাসগুলো করবেন। আপনি আসলেই তখন চিন্তা করবেন, ভাই এমনিও কি চিন্তা করা যায়? ইনশাআল্লাহ আমরা যখন কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসে যাব, তখন আমরা পরবর্তী যখন স্লাইডে যাব, তখন আপনারা আরো প্রপার ওয়েতে বুঝতে পারবেন। এরপর দেখেন আর একটা ইম্পর্টেন্ট, উৎপাদন ব্যয় বিবরণী। ভাইয়া হয়তো কম, কিন্তু প্রতি বছর উৎপাদন ব্যয় বিবরণী থেকে প্রশ্ন আসে, প্রতি বছর উৎপাদন ব্যয় বিবরণী থেকে প্রশ্ন আসে। আর আপনার উৎপাদন ব্যয় বিবরণী কি করেন? স্কিপ করে যান, পড়েন না ঠিক মতো, সূত্র মনে রাখেন না, ছক মনে রাখেন না। কিরে ভাই, প্রতি বছর একটা করে প্রশ্ন। আপনি জানেন একটা বা দুইটা মার্ক কত ইম্পর্টেন্ট? যে প্রথম হয় এবং যে শেষ হয় লাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই প্রথম এবং শেষের মার্কের পার্থক্য থাকে 10 থেকে 12 ম্যাক্সিমাম। সো হাউ কুড ইউ থিঙ্ক যে আপনি একটা মার্ক বা দুইটা মার্ক আপনি এমসিকিউতে, আপনি তো এমনিতে সিজিপিএ দিয়ে কমায় থাকতে পারেন, আপনি রিটেনে কমায় থাকতে পারেন, রিটেনে পাবেন মনে করেন 23, যে ফার্স্ট হয়েছে বা যে আপনার আগের ম্যারিট সে পাইছে 27, 4 মার্ক আপনার এখানেই নেই। সো আমার কথাটার মূল ভাবটা হইতেছে, ভাইয়া সব জায়গা থেকে আমার জিনিসটা চিন্তা করতে হবে। আমি একটা জায়গা থেকে চিন্তা করলে হবে না, এগুলো স্কিপ করার মতো টপিক না। বলেন আপনাকে টপিকগুলো সে পড়াইতে পারে নাই, এসসিবি পারবে, আমরা পারবো, সেটাই আমি আপনাকে বলতেছি যে যেটা ইম্পর্টেন্ট বা সেটা আমরা সেখানে হাত দিব। আমার মনে করেন যে ব্যয়, মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়, সে আমি এগুলো দরকার নাই, আমি আপনাকে টাচ দিব, আপনি কনসেপ্টে মাথায় রাখবেন, শেষ। আমি পড়াবো আপনাকে উৎপাদন ব্যয় বিবরণী, আমি আপনাকে পড়াবো অনুপাত, আমি আপনাকে পড়াবো ব্যাংক সমন্বয় বিবরণী। আমি কেন এগুলোতে বেশি ইফোর্ট দিয়ে আপনার সময়টা নষ্ট করবো, আপনার মেধাটাকে অবচয় করবো ভাই? ওকে, এবং অংশীদারি থেকেও মোটামুটি প্রশ্ন আসে, বাট একটু রেশিওটা কম, একটা করে আসছে বিগত বছরগুলোতে। সো এটা আমার কাছে মহা ইম্পর্টেন্ট টপিক না। ওকে, এবার একটা দেখেন, খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন, কুড়িন থেকে কিন্তু মোটামুটি একটা করে প্রশ্ন আসছে। আল্লাহ মাফ করুক, অবচয় দেখেন, অবচয় থেকে 12 সালে একটা বছরও বাদ যায় নাই যে অবচয় থেকে প্রশ্ন আসে নাই। অবচয় থেকে 12 বছরে একটা সালও মনে বাদ দিয়ে, একটা সাল মনে বাদ গেছে যেখানে অবচয় আসে নাই, বাকি প্রতি বছর অবচয় আসছে। কিন্তু অবচয় আপনারা পড়তে চান না, কারণ কি ভাই? ক্যালকুলেটর নাই। অবচয় যদি আমাকে ক্রমহ্রাস সমান বের করতে বলে 3 বছরের, আমি কেমনে পড়বো? দরকার নাই তো, আমি তো আছি। কিন্তু অবচয়টা অনেকেই স্কিপ করেন, আমি দেখছি অনেকে অবচয়টা ঠিক মতো প্রপার বইতে পড়েন না। সো ইনশাল্লাহ আমাদের অবচয়টা ভালো একটা ইফেক্টিভ রোল প্লে করতে হবে, ঠিক আছে? এবার আপনি আজকে মনে করেন যৌথ কোম্পানির মূলধন ধরেন, এখান থেকে প্রশ্ন আসে, এবং মজুদের হিসাব নিকাশ, মজুদ মানে হচ্ছে লিফো ফিফো থেকে একটা প্রশ্ন আসে। সো অন অ্যান এভারেজ হচ্ছে এইটা আমার হচ্ছে একটা মানে কমপ্লিট অ্যানালাইসিস যে আমাকে কোন টপিকটা পড়তে হবে, কোন টপিকটা পড়তে হবে না। ইটস কমপ্লিটলি ইউ ভাইয়া, যে আপনি আমার ক্লাস না করলে কিচ্ছু না, আপনি অ্যানালাইসিস না করলে আমার কিছুই না। আমি আজকে ঢাকা ভার্সিটিতে পড়ি, আমি ঢাকা ভার্সিটি থেকে বের হয়ে যাব, আপনি যাইতে পারবেন না আপনার খামখেয়ালির কারণে। ইটস ইয়োর চয়েস। খুবই সুন্দর একটা কথা আমি আমার টিচারকে বলতে শুনছি, মানে ইফ ইউ আর ইন ইউর কমফোর্ট জোন ইউ কান্ট অ্যাচিভ এনিথিং ইন ইউর লাইফ। কমফোর্ট জোন থেকে কেউ কখনো কোনো কিছু অ্যাচিভ করতে পারে নাই। তো দ্যাট ইজ ওয়াই আমি আপনাদেরকে বারবার বলি, আমার সময়টাকে আমার টিচার বলছে, আমি শুনছি, মন খারাপ হচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে, এরপর আমি কি শুনছি তাদের কথা। আপনারা আমার কথা শুনুন কিনা আমি জানি না। আমি এরকম অনেক স্টুডেন্টের বাস্তব উদাহরণ দিতে পারবো, যারা কমার্সে ম্যারিট করে স্টুডেন্ট ঢাকা বোর্ডে, তারা ঢাকা ভার্সিটি চান্স পায় নাই একমাত্রই অতিরিক্ত সেলফ কনফিডেন্স, অলসতা।
যে মনে করে আরে আমি একটা টপিক যদি 10 সেকেন্ডে বুঝতে পারি আমি তো সেরা। না রে ভাই, তুই 10 সেকেন্ডে বুঝতেছস বইলা তুই অন্য কোনো টপিকে বা অন্য তার মাথায় প্রেশার দিতেছস না। আজকে তুই অন্য একটা ছেলেকে দেখ, সে কন্টিনিউয়াস ব্রেইন স্ট্রমিং করে যাচ্ছে, সে তার মাথাটাকে খাটাইতেছে, তোর মাথা চেয়ে তার মাথা 100 গুণ দ্রুত চলবে। এটা অলওয়েজ রিমেম্বার। পড়েন, বেশি বেশি করে পড়েন যাতে আপনারা ভালো করেন। আচ্ছা, অনেকে একদম প্রশ্ন করবে ভাইয়া বই ডেলিভারি নিয়ে কিছু বলেন। ভাইয়া বই ডেলিভারি আপনাদের ইনশাল্লাহ 25 তারিখ থেকে দেওয়া শুরু করবে। আপনাদের ওয়েবসাইটে মনে হয় একটা পোর্টাল বা লিঙ্ক আছে যেখানে আপনারা আপনাদের অ্যাড্রেস বলতে পারবেন, সেখানে আমাদেরকে আপনারা অ্যাড্রেস দিয়ে দিবেন। ঠিক আছে, আমাকে অ্যাড্রেস দিতে পারবেন। সো সেখানে অ্যাড্রেসে দিলে আমাদের বইগুলো আপনাদের দ্বার প্রান্তে, আপনাদের দ্বারের কাছে চলে যাবে। সো আমরা ইনশাল্লাহ আমি আশা করি সবাই এইগুলো বুঝতে পারছেন, এইগুলো আসলে ইম্পর্টেন্ট। সো আমাদের মোটামুটি ডিসকাশন টপিক শেষ। এবার হচ্ছে আমি হিসাব বিজ্ঞানের, অনেকেই দেখবেন আপনাদের এমসিকিউ নিয়ে এফোর্ট দেয় বেশি, আমি আপনাদের রিটেন নিয়ে এফোর্ট দিব বেশি। কারণ রিটেনেও কিন্তু আপনার নাম্বার আছে। আপনার এমসিকিউতে যদি 12 নাম্বার হয়, রিটেনেও কিন্তু আপনার 8 নাম্বার। কিন্তু প্রশ্ন কি জানেন, আপনারা সবাই জানেন ভাইয়া রিটেন তো সোজা, আমি এইচএসসিতে যা করে আসছি রিটেনে তাই করবো। অবভিয়াসলি ভাই আপনি এইচএসসিতে যা করছেন রিটেনে তাই করবেন, সেটা নিয়ে বিন্দু মাত্র আমার কোনো অবজেকশন নাই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি কি সেই পরিমাণ ইফোর্টটা দিতে পারবেন বা সেই পরিমাণ নিতে পারবেন? একটা মজার বিষয় বলি, দেখেন আপনাদের একটা মনে করেন এটা একটা ছক, হ্যাঁ এটা একটা ছক, দাঁড়ান। আচ্ছা মনে করেন এটা আপনাদের একটা রিটেনের প্রশ্ন, এটা কিন্তু রিটেন প্রশ্ন, হ্যাঁ এমসিকিউ প্রশ্ন না, এটা কিন্তু রিটেনের প্রশ্ন। রিটেনের প্রশ্ন দেখেন ভাইয়া, আপনি ঠিক এইটুকু জায়গা পাবেন আপনার কমপ্লিট অ্যান্সারটা দেওয়ার জন্য। একটু ছোট, হ্যাঁ আর একটু এদিকে চৌড়া। এইটা নিয়ে অনেক টিচাররাই দেখবেন কথা বলে না। এই জন্য দেখেন আপনার মনে করেন এটা একটা পরীক্ষার খাতা, আপনার পরীক্ষার প্রশ্ন, এখানে আপনাকে এটা দেওয়া আছে, প্রশ্ন দিয়ে দিছে রিটেনের। এখানে রিটেনের প্রশ্নটা দেওয়ার পর আপনাকে এরকম সুন্দর একটা নিচে বক্স থেকে দিবে তারা। ইনশাল্লাহ আমাদের মিশন এফবিএস ক্লাসে আমি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এবং সিকিউ খাতা কেমন হয় আমি লাইভ একটা আপনাদের দেখাবো। হ্যাঁ, সো আমার কাছে আছে। সো আমাদের রিটেনের খাতা আমি যখন আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝবেন যে এরকম একটা বক্স দেওয়া থাকে। এটা কিন্তু কোনো ডেমো খাতা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এই খাতা দিয়ে আপনি পরীক্ষা দিয়ে আসবেন, ওই খাতাটা আমি আপনাকে দেখাবো। ঠিক আছে, ওরা আমার কাছে আছে একটা। সো যাই হোক, সো এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন না ভাইয়া, এই বক্সের আপনি আজকে যে কোনো এই পাশেই লিখেন, কিংবা এই পাশে আপনার লেখা যাক, কিংবা এই নিচে লেখা যাক, আপনি বক্সের বাইরে লেখা গেলেই আপনার উত্তর বাতিল। বক্সের বাইরে লেখা গেলে আপনার উত্তর বাতিল। তার মানে এই প্রশ্নটা আপনাকে সম্পূর্ণ এই বক্সের মধ্যে করে দেখাইতে হবে। এখন ইউ গাইজ উইল টেল মি ভাইয়া হাউ, আমি তো ভাইয়া এত বড় বড় খাতায় এইচএসসিতে কইরে আসছি, আমি তো এটাতে ভাইয়া করতে পারি নাই। আমি ভাই এটা কেমনে করবো? দেখেন এই প্রশ্ন একটু পড়ি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। একটি কোম্পানি একটি নির্দিষ্ট হিসাব বছরে নিট বিক্রয় হচ্ছে 1,75,000, নিট আয় হচ্ছে 95,000, মোট সম্পত্তি প্রারম্ভিক এবং সমাপনী জের হচ্ছে 3 লাখ 4 লাখ। তো সম্পত্তির আবর্তন অনুপাত কত? আমাকে একটু বলেন সম্পত্তির আবর্তন অনুপাত এই সূত্র কি জানেন? সম্পত্তির আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে উপরে নিট বিক্রয়, নিচে কি গড় সম্পত্তি। নিট বিক্রয়, নিচে গড় সম্পত্তি। আমাকে নিট বিক্রয় লিখতে হবে উপরে। নিট বিক্রয় কত? 1,75,000। এখন দ্য ইস্যু ইজ ভাইয়া গড় সম্পত্তি বের করার সূত্র কি? প্রারম্ভিক সম্পদ যোগ সমাপনী সম্পদ ভাগ 2। এখন ভাইয়া অলরেডি দাঁড়ান, এটা একটু প্রপার ওয়েতে আপনাকে দেখাই। আর আপনি যখন লেখা শুরু করছেন ভাই তখন কি করছেন আপনি? আরে এখানে সুন্দর করে আপনি এত বড় বড় করে, আরে এটা তো খালি অনুপাতের সূত্র বসাই দিব, তাই না? তাহলে দেই সূত্র বসায়া
বিক্রয়, উপরে হতেছে নিট বিক্রয়, নিচে গড় সম্পত্তি। তাহলে আচ্ছা ভাইয়া ঠিক আছে, উপরে নিট বিক্রয়, ভাইয়া উপরে নিট বিক্রয় লিখলো। নিট বিক্রয় কত? 1,75,000, 1,75,000। আর গড় সম্পত্তির সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। আপনি লিখলেন প্রারম্ভিক মজুদ 3 লাখ যোগ 4 লাখ ভাগ 2। আপনি মনে করেন এখানে লিখলেন 3 লাখ যোগ 4 লাখ ভাগ 2। এরপর আপনার নিচে লেখার জায়গা কই? আপনি কি এইটুকের মধ্যে লেখা শেষ করতে পারবেন? পারবেন না। তখন কি হয় জানেন? আপনারা তখন এই ক্যালকুলেশনটা দেখান না। তখন কি করেন? আপনারা এই চিন্তা করেন যে ভাইয়া আমার তো নিচের জায়গা নাই, আমি ক্যালকুলেশনটা দেখাবো না, আমি মনে মনে করে ফেলবো। 4 আর 3 7 লাখ, 7 লাখের 2 দিয়ে ভাগ করলে 3.5 লাখ, তাহলে নিচে বলবে 3.5 লাখ। আপনি কি করেন? আপনি এই জায়গাটা আর দেখান না। এরপর গিয়ে আপনারা যখন পরীক্ষার রেজাল্ট দেয়, আপনি বলেন ভাইয়া আমি তো রিটেনে তো কম পাইলাম কেন অ্যাকাউন্টিং এ? ভাই তুই দেখাইছস কম, তুই লিখছস কম, তুই তোর এত বড় একটা স্পেসকে তুই প্রপারলি ইউটিলাইজ করস নাই, দ্যাট ইজ ওয়াই তুই নাম্বার পাস নাই এই জায়গাটায়। আমার কথা বোঝা আসতেছে? দ্যাট ইজ ওয়াই তুই নাম্বার পাস নাই। তুই কেন মাঝখান থেকে লিখবি? তুই আগেই তো জানোস, তুই তো আগেই তো জানোস তোর এখানে সম্পত্তি আবর্তন বললে সম্পত্তি আবর্তনের সূত্র কি? নিট বিক্রয় ডিভাইড বাই গড় মজুদ। তুই তো আগেই জানোস তোর মজুদের গড় চাইছে, গড় সম্পত্তি, সরি মজুদ না, গড় সম্পদ। তুই আগেই জানোস তোর সম্পদের গড় চাইছে, তোর সম্পদকে গড় করে দেখাইতে হবে। তুই কেন এটা এক সাইড থেকে লেখা শুরু করবি না? তুই এটা এক সাইডে লিখবি আর তুই এখানে গড় সম্পত্তি অ্যানালাইসিসটা বের করবি। গড় সম্পদ ইকুয়াল 3 লাখ যোগ 4 লাখ ভাগ 2, তাহলে আসতেছে 4 আর 3 7 লাখ, 3,50,000। 3,50,000 তোর কাছে আসতেছে। তুই এবার এখানে বসা, নিট বিক্রয় হচ্ছে 1,75,000 আর নিচে আসতেছে হচ্ছে 3,50,000। শেষ। তুই এভাবে লেখ ভাইয়া। তুই কি করস? আরে আমার কাছে তো মাঝখান থেকে লেখা শুরু করলাম, আমি আর পারতাছি না লিখতে। কেন পারবি? কারণ তুই মাঝখান থেকে জায়গাটা নষ্ট করছস। আর তুই গড় মজুদ যে কেমনে গড় সম্পত্তি কেমনে বের করতে হয় তুই সেই অ্যানালাইসিস দেখাস নাই। তুই এক্সপেক্ট করস কি হয় তুই নাম্বার পাবি। এই জিনিসটা আপনাদের মধ্যে ঢুকায় ফেলান, এই কনসেপ্টটা। ভাইয়া আমার জায়গাটা ছোট রিটেনের ক্ষেত্রে, রিটেনের জায়গাটা আমার প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আপনাকে এই ক্যালকুলেশনটা দেখায় দিতে হবে। আপনাকে শুধু শুধু রিটেন দেয় নাই ঢাকা ভার্সিটিতে, আপনাকে রিটেন এই জন্যই দিছে যে আমি এই জায়গাটা অ্যানালাইসিসটা দেখাইতে পারি। দ্যাট ইজ ওয়াই আমার রিটেনটা ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়াই আমি রিটেনে ফোকাস দিই বেশি, যে ভাই এমসিকিউ তুই পারবি, এমসিকিউ তুই সাইড থেকে করে পারবি, কিন্তু তুই রিটেনটা আগে বোঝ। রিটেনের খাতাটা কিরকম হয় ইনশাল্লাহ আমাদের কোর্সের ক্লাসে ভাইয়া তোমাদেরকে রিটেন খাতাটা দেখাই দিবে। সো দেখা যেতেছে এইগুলো তুই দেখা বোঝ। এই একটা ছোট জায়গা থাকবে, এর মধ্যে তোমার এই 2 পার্টের মধ্যে অঙ্ক করতে হবে। একটু কি ক্লিয়ার? আমরা কি একটু মাথায় ঢুকতে পারছে? অ্যান্সার দিতেছে 3.5 বার। যেহেতু আমাকে সম্পত্তি আবর্তন চাইছে, আবর্তন বললে আমরা ইউজুয়ালি বার ইউজ করি। দেনাদার আবর্তন হোক, পাওনাদার আবর্তন হোক, যে কোনো আবর্তন বলে আমরা বার ইউজ করি। আপনি কি বুঝতে পারছেন এটা সবাই? ওকে, এবার দেখেন দ্বিতীয় একটা প্রশ্ন। এবার আপনাদের অনেকের মানে আমি একটু সমন্বয় দেখিলা দিয়ে একটু বিষয়টা আরো ক্লিয়ার করে দিই। দেখেন এটাতেও কিন্তু ব্যাস সেম, মনে করেন এটাতে কোনো আলাদা। এটাতে আপনাকে এরকম একটা ছোট ঘর দিয়ে দিবে এবং আপনাকে এই ছোট ঘরের মধ্যেই অ্যান্সারটা লিখতে হবে। আপনারা যখনই রিটেন প্র্যাকটিস করাবো ভাইয়া, সবাই একটা খাতা যখন নিবেন এরকম ছোট ঘর রাখবেন। আমি আপনাকে ঘরের মাপটা স্কেল দিয়ে বলে দিব, সেই স্কেল দিয়ে ঘরের মাপটা করে আপনারা প্র্যাকটিস করবেন। ইংলিশের ক্ষেত্রেও ডু দ্য সেম থিং, কারণ এইগুলো ভাইয়া আপনি যখন ছোট ছোট করে প্র্যাকটিস করবেন তখনই আপনি একটা ভালো গিয়ে আউটপুট দিতে পারবেন। এবং রিমেম্বার, কেউ অ্যাডমিশনের ক্ষেত্রে যখন রিটেন পরীক্ষা লিখবেন, নেভার ইউজ আপনার মেথডর অল টাইম, কিংবা যে মেথডর আরেকটা কি জানি কলম আছে, মেথডর অল টাইমে কালি মোটা। আপনি যখন লিখবেন আপনি ছোট করে লিখতে পারবেন না, আপনার তখন একটা বড় মোটা কালি তো মোটা নিপ বড় করে লিখতে হয়, এটা হচ্ছে সমস্যা হয়ে যায় তখন।
যে সকল, যেমন আমি ইউজ করছিলাম পেন্সিলিক, এরপর অল টাইম ইউজ করছিলাম, অল টাইম ভালো কলম, এরপর লিঙ্কের একটা কলম ছিল, লিঙ্ক LINC, আমি এই কলম ইউজ করছি, কারণ এগুলো নিপগুলো চিকন চিকন, নিপে আপনি ছোট করে লিখতে পারবেন, চিকন নিপে আপনি ছোট জায়গা করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। আর একজন বলছে, এবার একটা মানে খুবই মজার একটা জিনিস বলি, একজন বলছে ভাই ক্যালকুলেট করছে কিভাবে? ভাইয়া আমি আমার যখন করলাম, আমি যখন আমার অ্যাডমিশন সিজন মানে অ্যাডমিশন জার্নি শুরু করি, আমি একটা জিনিসই সবার আগে করছি, সেটা হইতেছে আমি ক্যালকুলেটর ইউজ করা বাদ দিছি। আমি যত টাইম লাগুক আমি আমার হাত দিয়ে ক্যালকুলেশন করব, যত টাইম লাগুক আল্লাহর দুনিয়ায়, আমি ক্যালকুলেটর দিয়া একটা বিন্দু পরিমাণও কোনো কিছু ইউজ করব না। এর আমি চিন্তা করে এমনি কাজ করছি, কারণ আমি একটা জিনিস খেয়াল করছি, আমরা ক্যালকুলেটরে এত অভ্যস্ত হয়ে যাই যে আমার ক্যালকুলেটর ছাড়া আমি অন্য কোনো কিছু করতে পারি না। সো আমাকে ক্যালকুলেটরটা সবার আগে বাদ দিতে হবে। আপনাদের এরকম হয় যে আপনি ৩,৫০০ থেকে সাপোজ ৩৫,০০০ থেকে আপনাকে মনে করেন ২২,০০০ বাদ দিতে বলছে, সো আপনি এইটাও ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করবেন। এটা ইজি, আমি জানি, এটা অ্যান্সার হয় ১৩,০০০। সো এই ধরনের ছোটোখাটো হিসাব থেকে ভাই শুরু করবেন, তাহলে অ্যাডমিশনে গিয়ে বড় হিসাবটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন। নাহলে আজকে ভাগ বলেন, গুণ বলেন, আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়া ইউজ করে অভ্যস্ত, আমরা কিন্তু এটা পারবো না। সো ক্যালকুলেটর ইউজ করা সবার আগে বাদ দিবেন। বাসায় ক্যালকুলেটর আম্মুকে গিয়ে জমা দিয়ে দিবেন এবং বলবেন আমি আজকে এটা অ্যাডমিশনে পর তোমার কাছ থেকে নিব। আর ফোনে ক্যালকুলেটর ইউজ তো করাই যাবে না, কারণ ক্যালকুলেটর ইউজ করলেই প্যারা খাই যাবেন আপনি পরে। ঠিক আছে, সো এই প্রশ্নটি দেখেন, বলছে সাপ্লাইজ খরচ দেওয়া হয়েছে ৩৫,০০০ টাকা, বছর শেষে যদি ১৫০০ টাকার অব্যবহৃত সাপ্লাইজ হাতে থাকে তাহলে সমন্বয় দাখিলা কি হবে? এখন ভাই এটা তো খুব বড় একটা প্রশ্ন, শর্টকাট একটা অ্যান্সার দিই। দেখেন, আমাকে ইউজুয়ালি যদি সমন্বয় দাখিলার কথা বলা থাকে, তখন আমি আগে দেখব যে আমার যে খরচ, আমাকে যেই টাকাটা পরিমাণ দেওয়া দেখানো আছে, যে দেখানো আছে না, এইটা কি আমার সাপ্লাইজ নাকি সাপ্লাইজ খরচ? আমাকে এখানে এটা সাপ্লাইজ খরচ বলা আছে। তো যদি মনে রাখবেন, একটা জিনিস লিখে রাখেন, যদি আমাকে সমন্বয়ের ক্ষেত্রে যদি আমাকে রেওয়া মিলে খরচ দেওয়া থাকে, তাহলে আমি সমন্বয় বের করব সম্পদের। যদি আমাকে রেওয়া মিলে সম্পদের কথা বলা থাকে, তাহলে আমি সমন্বয় বের করব হচ্ছে খরচের। তার মানে আমাকে এখানে সাপ্লাইজ খরচের কথা বলা আছে, আমি সমন্বয় দাখিলা দিব কার? শুধুমাত্র সাপ্লাইজের জন্য সমন্বয় দাখিলা দিব, সাপ্লাইজ খরচের জন্য কোনো সমন্বয় দাখিলা আমি দিব না। ফারানা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, দেখেন আমি সাপ্লাইজের জন্য সমন্বয় জাবেদা দিব। এখন সমন্বয় জাবেদা আপনাকে এখানে লিখে দেখাইতে হবে টাকা এবং ডেবিট ক্রেডিট সহ। আমাকে সমন্বয় খরচের কথা বলা আছে ৩৫০০ টাকা, আর এখানে আমাকে প্রশ্নে উল্লেখ করেই দিছে যে ভাইয়া ১৫০০ টাকার অব্যবহৃত ছিল, তাহলে আমি যতটুকু অব্যবহৃত ছিল সেটাই তো আমার কাছে সম্পদ। আমার কাছে ১০,০০০ টাকা আছে, সেখান থেকে আমি ৩,০০০ টাকা খরচ করছি, তাহলে খরচ করি নাই কত? ৭,০০০ টাকা, সেই ৭,০০০ টাকাই তো আমার কাছে সম্পদ। ঠিক সেম ওয়েতে আমার কাছে ৩৫০০ টাকা খরচ দেখাইছি, সেখান থেকে ১৫০০ টাকা আমার বেঁচে গেছে, তার মানে কি ১৫০০ টাকা আমি এখনো ব্যবহারই করি নাই, এটা কি পরবর্তী বছর ব্যবহার করব? তাহলে পরবর্তী বছর ব্যবহার করব, তার মানে হচ্ছে আমার কাছে পরবর্তী বছর একটা সুবিধা দিবে, এটা আমার কাছে একটা অ্যাসেট। তো দ্যাট ইজ ওয়াই আমরা ৩৫০০ টাকা ১৫০০ টাকার জন্যই আমরা সমন্বয় দাখিলাটা দিব। তাহলে সমন্বয় দাখিলা কি হবে ভাইয়া? সাপ্লাইজ হিসাব ডেবিট, যেহেতু আমার কাছে পরবর্তী বছরে ব্যবহার করার জন্য সাপ্লাইজ আছে, তাই সাপ্লাইজ হিসাব ডেবিট ১৫০০, আর সাপ্লাইজ খরচ হিসাব ক্রেডিট ১৫০০। এইটাই হইতেছে আমার সমন্বয় জাবেদা, এবং এটা আমাকে এই জাবেদাটা লিখে দেখাইতে হবে। এই জাবেদাটা কি করতে হবে আমার ভাইয়া? এই জাবেদাটা আমার লিখে দেখাইতে হবে। ভাইয়া আমরা কি এই যা বলতেছি সবাই কি বুঝতে পারতেছি সব কথা? একটু সবাই হাত তুলে বলেন যে ভাইয়া বুঝতেছি।
সাকিব হাসান ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি, একটু ঝামেলার মধ্যে আছি তোমাদের নিয়ে, কিন্তু এমনিতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবাই একটু কমেন্ট করে জানান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ভাই আপনাকে কেন হ্যান্ডসাম লাগতেছে, ধন্যবাদ। শতঙ্গ ভাইয়া আরেকবার বললাম, শতঙ্গ মাঝখান থেকে আসলে তুমি কি করবা এটা বলো, সবাই কি বুঝতে পারছি আগে এটা বলো। একজন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, বই আসতে কতদিনে? ভাইয়া বই ইনশাআল্লাহ ভাইয়া তোমরা, সাদিয়া তাফসিয়া ভাইয়া তোমরা বই 25 তারিখের পর থেকে আমরা দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। এরপর তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে আশা করি ইনশাআল্লাহ পেয়ে যাবা বই, টেনশন নাই। আচ্ছা, গৌরব কুমার মন্ডল ভাইয়া বলছে ভাইয়া ছক করতে হবে কি? না ভাইয়া ছক করতে হবে না, আপনি ছকটা করেই দেওয়া থাকবে। আপনাদের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন দেওয়া হবে আপনাকে ছকটা করেই দেওয়া থাকবে। আপনাকে জাস্ট যে কাজটা করতে হবে সেটা হইতেছে আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন এই ছকটা দিয়ে প্র্যাকটিস করবেন। তার ফলে কি হবে দেখেন, আপনি তখন এই ছকের মধ্যে করাটা ইউজ টু হয়ে যাবেন। ছকের মধ্যে করাটা কি হবেন ভাইয়া? ইউজ টু হয়ে যাবেন। দ্যাট ইজ ওয়াই আপনাকে ছকটা দিয়ে প্র্যাকটিস করাটা উত্তম। আমি এভাবে করছি, তাই আমি আমার স্টুডেন্টকে এইভাবে বলি, ইংলিশে যখন আপনারা প্যাসেজ লিখবেন, সামাই লিখবেন, এই ছকের মধ্যে আপনাকে সব লিখতে হবে ভাইয়া। দ্যাট ইজ ওয়াই আমরা বলি যে ছকের মধ্যে করাটাই উত্তম। আচ্ছা, একজন বলছে আলমা সিয়াম, মানে ইউ আর টু গুড বাট মানে ইউ আর রং। ঠিক আছে, এখানে আমরা বলছে যে সমন্বয় দাখিলা দাও। ভাইয়া প্রথমেই বলছে যে এখানে সমন্বয় দাখিলা দিচ্ছি সম্পদের জন্য। তো সম্পদ মানে আমাদের যেহেতু সাপ্লাই শর্টকাটে বলতেছি, আমরা যখন আরো ক্লাস করব তখন আরো অ্যানালাইসিস করে দেখব। আমরা এখন করতেছি, জাস্ট আপনাকে ক্যাজুয়ালি বলতেছি। এখানে আপনার রেওয়া মিলে কি খরচের কথা দেওয়া আছে, যদি রেওয়া মিলে খরচের কথা দেওয়া থাকে তাহলে আমার সমন্বয় দাখিলা হবে সম্পদের জন্য। সমন্বয় দাখিলা কিসের জন্য হবে ভাইয়া? সমন্বয় দাখিলা আমার সম্পদের জন্য হবে। তো সম্পদের জন্য হইলে আমি সম্পদ কতটুকু, 3500 টাকার মধ্যে যেই টাকাটা ব্যবহার করিনি সেটাই তো সম্পদ। তাহলে 3500 টাকার মধ্যে 1500 টাকা আমি ব্যবহার করিনি, তো অব্যবহৃত আছে, আমি তো এটাই সম্পদ, আমি এটার জন্য জাবেদা দিব। শেষ, 2000 টাকা তো আমি ব্যবহার করে ফেলছি, ওটা তো খরচের মধ্যে চলে গেছে। আমাকে বলতে সমন্বয় দেখিলে আমি সম্পদের জন্য দিব। সম্পদ কোনটা? যেটা ব্যবহার করিনি, 1500 টাকা আমি ব্যবহার করিনি। ও আরে না না ভাইয়া, জাবেদা ছক করতে হবে না, হোপ নর্মালি লিখবেন জাবেদা, জাবেদা ছক করতে হবে না। ওকে, রাইসটা ডেলিভারি চার্জ হলে এটা তুমি একটু কথা বলে নিবা আমাদের পেজে বা আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই বিষয়গুলো তারা তোমাকে আরো ইফেক্টিভ ওয়েতে একটা অ্যান্সার দিতে পারবে। ভাইয়া কবে থেকে ক্লাস শুরু? ভাইয়া ক্লাস সেপ্টেম্বরে ফার্স্ট উইকের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। কি কি বই পাবো ভাইয়া? ক্লাস একাধিকবার বলা হয়েছে, আপনার একটা প্রশ্ন ব্যাংক পাবেন, একটা মডেল টেস্ট বই পাবেন এবং একটা ওএমআর শিট পাবেন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনুরূপ। এই ওএমআর শিটে আপনি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবেন এবং সকল বিশ্ববিদ্যালয়ের, ঢাকা মানে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্ন সম্মিলিত একটা প্রশ্ন ব্যাংক, যা আপনি পেয়ে যাবেন আমাদের কোর্সের মাধ্যমে। আর কোনো বই আপাতত আমরা দিচ্ছি না ভাইয়া, এটাই তো যথেষ্ট যথেষ্ট। আর আমাদের তো পিডিএফ আছে, এক্সক্লুসিভ পিডিএফ গুলা। আচ্ছা ভাইয়া 25 তারিখ থেকে ক্লাস শুরু? না না ভাইয়া 25 তারিখ থেকে ক্লাস শুরু না, আপনাদের অনেকে প্র্যাকটিক্যাল সহ অনেকের পরিসংখ্যান আছে, হ্যান ত্যান, এগুলো প্র্যাকটিক্যাল সহ টাইম লাগে। আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ক্লাস শুরু করে দিব। ঠিক আছে ঝর্ণা, ওকে। একজন বলছে ভাইয়া অদিত ভাইয়া, যারা ইংলিশ ভার্সনে আছে তাদের কোনো ব্যবস্থা হবে? লাইক কোশ্চেনে বাংলায় বুঝতে কষ্ট হয়, এটা করণীয় কি? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। আমি এটা একটা জিনিস বলি। আচ্ছা ভাইয়া, ইংলিশ মিডিয়ামে যারা আছে তাদের আসলে কোশ্চেনের প্যাটার্নটাই ডিফারেন্ট। সো তাদের ক্ষেত্রে আসলে একটু জিনিসটা সহনশীল না, কারণ দেখা যায় প্রশ্ন প্যাটার্ন ডিফারেন্ট হইলে আমরা তো ইউজুয়ালি বাংলা মিডিয়ামের জন্য পড়াই। সো আপনি যেটা করতে পারেন, বাংলা ইংলিশটা একটু কানেক্ট করে পড়তে পারেন। কোনো ইংলিশ টার্ম বুঝতে কষ্ট হলে ভাইয়া তো আছে, ভাইয়াকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনাকে যথাযথ হেল্প করবে। কিন্তু দেখা যেতেছে ইংলিশ মিডিয়ামের জন্য, ইংলিশ ভার্সনের জন্য ডেডিকেটেড এরকম খুবই কম। ঠিক আছে, আর বললাম তো কোনো কনসেপ্ট টার্ম বুঝতে হবে, সেটা ইনশাল্লাহ কনসেপ্ট টার্মগুলা ভাই আপনাকে অ্যাকাউন্টিং এগুলো বলে দিবে, কোনো প্যারা নেই। আর মোদ্দা কথা কি জানেন, মনে করেন সাপোজ আমি আপনাকে একটা প্রশ্ন একটা জিনিস বুঝাই, এটা তো গেল, ওকে। মনে করেন এটা একটা প্রশ্ন,
সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যখন প্রশ্ন হয় তখন সেটা বাংলায়ও দেওয়া থাকে, সেটা ইংলিশেও দেওয়া থাকে। এটা মনে করেন বাংলায় দেওয়া আছে, এটা ব্র্যাকেটে এটা ইংলিশটা বলা থাকবে, ঠিক আছে? এটা নিয়ম সি ইউনিটের ক্ষেত্রে, আপনার প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন। সো যখন আমাদের দেওয়া থাকবে তখন মনে করেন এখানে ধারে ক্রয়কৃত পণ্য কত বলা আছে, 10,000 টাকা ধারে ক্রয়কৃত বলা আছে। কিন্তু যখন ইংলিশে প্রশ্নটা ট্রান্সলেট করা, ইংলিশ ট্রান্সলেটে এই টাকার পরিমাণ বলা আছে হচ্ছে 20,000। সো আপনি বাংলা যখন প্রশ্ন বলা আছে, বাংলা প্রশ্নে কত টাকা বলা আছে 10,000, কিন্তু এটাকে যখন ইংলিশ ট্রান্সলেটে করা হয়, আপনার ব্র্যাকেটে ইংলিশটাও দিয়ে দেওয়া হয়, তো ইংলিশ ট্রান্সলেটে এই টাকার পরিমাণটা 20,000 টাকা দেওয়া। তা আপনি তো অবাক যে ভাইয়া বাংলায় 10,000 বলা, ইংলিশে 20,000 বলা, ভাইয়া কোনটা নিব বলেন তো? ভাইয়া আপনি কোনটা নিবেন? বলেন, এটা আমাকে একজন উত্তর দেন। ভাইয়া আপনাকে বাংলায় বলা হয়েছে 10,000, ইংলিশে বলা হয়েছে 20,000, ধারে ক্রয়কৃত পণ্যই। এখন আপনি কোনটা নেবেন বলেন, একজন বলেন, উত্তর দেন। না সাজিদুর, ভুল বলছো। এইটা হচ্ছে একটা বড় টেকনিক। অলওয়েজ ইংলিশে যেটা বলা থাকবে সেটাই রাইট, মনে রাখবেন। অলওয়েজ যেটা ইংলিশে বলা থাকবে সেটাই রাইট। ইংলিশে যদি 20,000 বলা থাকে 20,000টাই নিব, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের প্রশ্ন আগে ইংলিশে করা হয়, ওই ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা হয়। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাকুরেট হচ্ছে ইংলিশ প্রশ্নটাই। ওই ইংলিশ প্রশ্নটাই সার করে, সেটাকে পরে বাংলায় অনুবাদ করা হয়। তাই কখনো যদি এরকম একটা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে মেজর যে এরকম টাকার অ্যামাউন্টে একটা কারছুপ দেখতেছেন যে বাংলায় টাকা বলা আছে 10,000, ইংলিশে টাকা বলা আছে 20,000, কোনটা নেবেন? অ্যাকুরেট এবং প্রপার হচ্ছে ইংলিশটা। আপনি তখন 20,000 নিয়ে অঙ্ক করবেন। এইটা অনেকেই জানে না, এইটা আসলে ভুল করেন। রাইসা ইংলিশ ভার্সন বাংলা ভার্সনের সাথে এখানে কোনো কানেকশন নাই। কানেকশনটা হচ্ছে একটা ইংলিশের প্রশ্নটা কি, মানে বাংলা প্রশ্নটা কি ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া। সো অলওয়েজ রিমেম্বার, এরকম যদি কোনো কারছুপ দেখেন, মেক শিওর আপনি ইংলিশেরটাই কারেক্ট ধরবেন, কারণ ইংলিশেরটাই কারেক্ট। ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা হয় পরবর্তীতে, ইংলিশেরটাই কারেক্ট। সবাই কি ক্লিয়ার? না, দুইটাই একই হবে, কিন্তু অনেক সময় দেখা যায় না প্রশ্নে ভুল আসে। অনেকে বলে ভাই প্রশ্নে ভুল। আরে বেটা, তুই ইংলিশ প্রশ্নটা তুই ফলো করবি, ইংলিশে 20,000 বলে ইংলিশে 20,000 লিখবি। তুই এই বাংলাটা গুল্লি মার, বাংলা ভুল আসছে, তুই ইংলিশে যেটা আসবে আপনি সেটাই ধরবেন, আপনি 20,000 নিবেন। সাদিয়া, তাসফিয়া, বুঝতে পারছি নাকি ভাইয়া? এবার এই প্রশ্নটা দেখেন একটু। ধারে ক্রয়কৃত 10,000 টাকার যন্ত্রপাতি ভুলবশত বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। এই ভুল সংশোধনী দাখিলা কি হবে? আচ্ছা, আমাকে একটা জিনিস আগে বলেন, ধারে ক্রয়কৃত যন্ত্রপাতি, এটা অ্যাকচুয়াল দাবিটা কি? ধারে ক্রয়কৃত যন্ত্রপাতির অ্যাকচুয়াল দাবিদাটা কি? অ্যাকচুয়াল দাবিদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, যেহেতু যন্ত্রপাতি কিনছি আর ধারে যেহেতু কিনছি তাইলে প্রদেয় হিসাব ক্রেডিট। এইটা হচ্ছে অ্যাকচুয়াল দাবিদা ভাইয়া। এটা নাকি কারো কোনো ডাউট আছে? এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল দাবিদা, কিন্তু আমি দাবিদা দিছি কোনটা? কিন্তু আমাকে একটু বলতে হবে আমি জাবেদা দিছি কোনটা। আমি বিক্রয় হিসাব ক্রেডিট করছি ভুলে, তার মানে আমার যন্ত্রপাতি হিসাব আমি ডেবিটই ছিল, আমি ভুলে এই বিক্রয় হিসাবটা ক্রেডিট করে ফেলছি, বিক্রয় হিসাবটা ক্রেডিট করে ফেলছি। এই জাবেদাটা হচ্ছে আমি দিছি। তা আমার অ্যাকচুয়াল জাবেদা কথা হওয়ার ছিল যন্ত্রপাতি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমি কি লিখছি ভুলে? আমি এই প্রদেয় হিসাবের বদৌলতে আমি লিখছি হচ্ছে বিক্রয় হিসাব। তাহলে আমাকে কি করতে হবে ভাইয়া? আমাকে এই বিক্রয় যেটা ক্রেডিট, সেটা তো আমার বিক্রয়টা ক্রেডিট হবে না, বিক্রয় তো আসবেই না যেহেতু ধারে ক্রয় করছে। তাহলে বিক্রয়টাকে কি কমাই দিতে হবে।
তাহলে বিক্রয় হচ্ছে সাধারণত কি হয় ভাইয়া, বিক্রয় সাধারণত ক্রেডিট হয়, তাই বিক্রয় যদি কমে যায় বিক্রয় হবে ডেবিট। শাবাশ, অনেকে উত্তর দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ, বিক্রয় হবে ডেবিট। আর আমার অ্যাকচুয়ালি ক্রেডিটে হওয়ার কথা ছিল কোনটা, প্রদেয় হিসাব, তাইলে আমি লিখবো হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। বাহ মাশাআল্লাহ ভাই, সবাই উত্তর দিয়ে দিচ্ছেন। একজন বলে বাংলা অবমূল্যায়ন, আরে ভাই কি অবস্থা তো গো। না এটা খুব একটা জিনিস, এগুলো অনেকেই মিস করে ফেলেন, বাট এগুলো আমি চেষ্টা করি আমাদের প্রতি ক্লাসে এরকম করে বলে দেওয়া, যাতে আপনাদের এই জিনিস ভুলগুলো কখনো না হয়। সো এই জিনিসটা কিন্তু এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কি 3টা জাবেদাই কি দেখাবো, না রে বাবা, তুই খালি এই জাবেদাটুকু দেখাবি, তুই খালি এই জাবেদাটুকু দেখাইলেই হবে। সংশোধনের জাবেদা চাইছে, আমি এই 0 জাবেদা করছি আপনাকে বোঝানোর জন্য, কিন্তু আমি অ্যাকচুয়াল জাবেদা এটাই লিখবো। ঠিক আছে ভাইয়া, এবার হচ্ছে পরবর্তী। দেখছেন এই ধরনের প্রশ্নগুলো আপনাদের কিন্তু অ্যাডমিশনে আসে, এবং আপনাদের এগুলা প্র্যাকটিস না থাকার অভাবে আপনারা কিন্তু এগুলা করতে পারেন না। যেরকম আপনাকে বলছে উৎপাদিত পণ্যে একক প্রতি মূল্য কত। এখন ভাইয়া আমি আপনাকে একজনের বলি যে ভাইয়া উৎপাদিত একক কেমনে বের করে, আপনারা ম্যাক্সিমাম উত্তর দিতে পারবেন না। এইগুলোর জন্যই মূলত আমাদের টোটাল আমাদের এই আয়োজনটা, যে অ্যানালিসিস ক্লাস, আপনার কোনটা ইম্পর্টেন্ট, উৎপাদন ব্যয় বিবরণী থেকে দেখছেন এই লেভেলের প্রশ্নগুলো আসে। সো এইগুলো আমার জানাটা, এইগুলো আমার নখদর্পণে থাকাটা জরুরি। একজন বলছে ভাই রাফ করবো, অসম্ভব। আপনি যদি প্রশ্নে রাফ করেন, কিংবা আপনাকে তো মনে করেন এগুলো শিখে রাখেন, এগুলো অন্য কথা বলবেন আপনাদেরকে, আপনাদের অন্যদের এই কথাগুলো জানবেনও না। আপনাকে মনে করেন এইটুকু জায়গা দিয়েছে অঙ্ক করার জন্য, হ্যাঁ এইটুকু জায়গা দিয়েছে অঙ্ক করার জন্য, আপনি কোনো কারণে চিন্তা করলেন ভাই রাফ করব, এই জায়গায় রাফ করব, আপনার 0, ইভেন এরও হইতে পারে। আপনি জানেন প্রশ্নপত্র যদি দাগান এবং স্যার যদি এসে দেখে, পরীক্ষা এক্সপেল হয়ে যেতে পারে। আপনি যদি এই পাশে লিখেন পরীক্ষা এক্সপেল, আপনি বাদ, প্রশ্নপত্রই বাদ। রাফ করতে হইলে স্যারকে দাঁড়ায় জিজ্ঞাসা করে তাদের কাছ থেকে লুজ শিট নিয়ে আপনাকে রাফ করতে হইতে পারে, কিন্তু নর্মালি এভাবে রাফ করলে প্রশ্নের ফাঁকে উত্তরে ফাঁকে, সো এগুলো কিন্তু আপনাকে করা যাবে না। সেবার একটু প্রশ্নটা পড়ি, দেখেন আপনাকে এরকম একটা ছক দিয়ে দিবে অঙ্ক করতে। কোন প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত হচ্ছে 1000, সমাপনী মজুত হচ্ছে 800 এবং বিক্রয় হচ্ছে 6200। যদি উৎপাদন ব্যয় 30,000 টাকা হয়, তাহলে আমার একক প্রতি উৎপাদন ব্যয় কত হচ্ছে, আমাকে এটাই জানতে চাইছে, এক কথা শেষ। এগুলা খুব বোগাস কথাবার্তা। আমাকে বলছে যে আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় কত, মানে আমার একক প্রতি কত টাকা উৎপাদন হয়েছে। সো দেখেন এখন ফার্স্টে আমাকে উৎপাদন একক বের করতে হবে, উৎপাদন এককটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করবো, দেখেন বিক্রয়, বিক্রয় ছিল হচ্ছে 6,200, বিক্রয় কত ছিল ভাইয়া, বিক্রয় হচ্ছে 6,200, এটার সাথে যোগ করব হচ্ছে সমাপনী, সমাপনী, সমাপনী কত ছিল 800, তাহলে থাকে কত 7,000। এখান থেকে মাইনাস করবো প্রারম্ভিক, প্রারম্ভিক কত ছিল 1,000, তাহলে টোটাল 6,000 হচ্ছে আমার উৎপাদন একক। আমি তাহলে কত একক উৎপাদন করছি, 6,000 একক উৎপাদন করছি। আমার কাছে প্রারম্ভিক ছিল কত 1,000, আমি বিক্রয় করছি 6,200, সমাপনী ছিল 800। তাহলে আপনি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আপনি যা বিক্রয় করছেন তার তো কিছু প্রারম্ভিক কিছু সমাপনী তো ছিলই, তাহলে আপনি কতটুকু উৎপাদন করছেন ভাইয়া, এটা খুবই মানে ইজিলি বের করা যায়। আর এইটা যদি আপনার কাছে কঠিন লাগে, একটা সহজ মেথড দেখেন, মজুদ ছিল 1,000 না, মজুদ কত ছিল 1,000, এখান থেকে সমাপনী মজুদ কত ছিল 800, তার মানে আপনার এই দুইটার মধ্যে ডিফারেন্স কত ভাইয়া 200। তাহলে আপনি বিক্রয় করছেন 6,200, তাহলে আপনার এইটা কারখানায় ছিল কত ভাইয়া, কারখানায় ছিল হচ্ছে 200। আপনি এই 6,200 থেকে যদি 200 বাদ দেন, তাহলে বাকি যা ছিল সেটাই আপনি উৎপাদন করছেন। এটা তো কারখানায় মজুদ ছিল এই 200টা, তাহলে আপনি 6,200 সেল করছেন, তাহলে 6,200-র মধ্যে 200 আপনার কারখানায় ছিল, তাহলে আপনি এক্সট্রা করে কয়টা উৎপাদন করছেন,
6000টি উৎপাদন করছেন, এটা হচ্ছে শর্টকাট টেকনিক একটা। সো এখানে 6000, এবার আমি 30,000কে ভাগ করব 6000 দিয়ে, এবার শেষ, উত্তর শেষ। তাহলে 6 12 3 530, 3 1 2 3, তাহলে হইতেছে 5 টাকা করে হচ্ছে। এই ধরনের প্রশ্ন আসে আপনাদের অ্যাডমিশনে। সো এইগুলো একটু ভাই আমাদেরকে খুব সুন্দর করে দেখছেন, এরকমটাকে ছকের মধ্যে করতে হবে। আপনি এলোপাতালি করলে কিন্তু এই জায়গায় হবে না, এবং ছকের মধ্যে যখন করবেন তখন এই জায়গায় একটা দাগ দিয়ে নেবেন, যাতে দুটাকে আলাদাভাবে বোঝানো যায়। ভাই আমি কি সবাইকে বুঝাতে পারছি? এইটা ভাই আপনার উৎপাদন ব্যয় বিবরণী থেকে আসছে, উৎপাদন ব্যয় বিবরণী থেকে আসছে এটা, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো ভাই আমাদের খুবই ইম্পর্টেন্ট। এইগুলো আমরা একটু ভাই মাথায় রাখবো। আমি কিন্তু আপনাদেরকে জাস্ট অ্যানালাইসিস করাইতেছি। যেমন দেখেন, হিসাব বিজ্ঞানের কোন ধারণা বা নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তির অবচয় ধরা হয়? ভাইয়া এটা নীতিমালা থেকে আসছে। এটা কোন জায়গা থেকে আসছে? এটা নীতিমালা থেকে আসছে। এবার প্রশ্ন হচ্ছে ভাই, নীতিমালা থেকে যে আমার আসছে, এই নীতিমালা তো অনেক, আমি মনে রাখবো কেমনে? এই মনে রাখার জন্যই তো আমি আসি। নীতিমালায় এত শর্ট টেকনিক শিখাই দিব, মানে আপনি প্রশ্ন দেখেই বুঝবেন এটা এই নীতি থেকে আসছে, এটা এই ধারা থেকে আসছে। আপনি প্রশ্ন দেখেই বুঝবেন, আপনাকে কোনো প্রকার চিন্তাতে যেতেই হবে না। ঠিক আছে? সব বলেন, কোন নীতি বা ধারণা অনুযায়ী স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধরা হয়? আমি আপনাকে একটা ডেমো দিয়ে দিই, দেখেন। মনে রাখবেন, স্থায়ী সম্পত্তি বলা হয়েছে না, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য। এখন আমি কি ধার্য করতে বলতেছে? অবচয় ধার্যের কথা আসতেছে না ভাইয়া? অবচয় আমরা কোথায় লিখি? অবচয় লিখি হচ্ছে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে। কই লিখি? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টা আমরা কোথায় লিখি? বিশদায় বিবরণী। বিশদায় বিবরণী। এম আর রাইট ভাইয়া? এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? আমরা অবচয় ধার্য নিয়ে কথা হচ্ছে, যে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য। সো এই স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্যটা আমরা অবচয়টা কই লিখি? পরিচালন ব্যয়ের মধ্যে লিখি। পরিচালন ব্যয়টা আমরা কই লিখি? বিশদায় বিবরণী। মনে রাখবেন, বিশদায় বিবরণী হোক কিংবা আর্থিক অবস্থা বিবরণী হোক, আর্থিক অবস্থা বিবরণী, যদি কোনো ধার্য কথা বলা কিংবা কোনো খরচের কথা বলা কিংবা আয়ের কথা বলা থাকে, যে আপনার অবচয় খরচ হয়েছে কিংবা আজকে আপনার পরিচালন আয় হয়েছে, আয় বা খরচ, এবং সেটা যদি আপনার বিশদায় বিবরণীতে যায় এবং সেটা আপনার আর্থিক অবস্থা বিবরণীতে যায়, সেইটা ভাইয়া আমরা সরাসরি চলমান প্রতিষ্ঠান ধারণায় লিখব। চলমান প্রতিষ্ঠান ধারণার মধ্যে যাবে। তার মানে আয় এবং ব্যয় সংক্রান্ত যা বলবে প্রশ্নে, সেটা যদি আমার বিশদায় বিবরণীতে যায়, তাহলে সেটা আমার চলমান প্রতিষ্ঠান ধারণায় আমি লিখবো। শেষ। আজকে এটা যে কোনো ধরনের আয় ব্যয় হইতে পারে, মুনাফা জাতীয় আয় ব্যয় হইতে পারে, মূলধন জাতীয় আয় ব্যয় হইতে পারে। মূলধন জাতীয় আয় ব্যয় হবে দেখে আমি আর্থিক অবস্থা বিবরণী লিখা রাখছি। আয় ব্যয় এবং সেটা যদি সম্পদ দায়ও হয়, আমার বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে যা যায়, যে সকল আইটেমগুলা বিশদায় বিবরণীতে যাচ্ছে, যে সকল আইটেমগুলা আর্থিক অবস্থা বিবরণীতে যাচ্ছে, এরকম কোনো কথা বলা থাকলেই সেটা চলমান প্রতিষ্ঠান ধারণার মধ্যে যাবে। এটা এক কথায় শেষ। ক্লিয়ার? এটা অন্য কোনো হিসাবেই না, এটা একটা শর্টকাট। অনেকেই বলে ভাইয়া অবচয় হইলেই হয়, এত হইলে সেই হয় না। একটু মনে রাখলে হচ্ছে, কোনো একটা প্রশ্নের কথা বলা আছে, সেই প্রশ্নটা আমার কই যাইতেছে? আর্থিক অবস্থায় অথবা বিশদায় বিবরণীতে। শেষ। আমি সেটা লিখবো হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণায়। সবাই কি ক্লিয়ার? ওকে। এরকম আরো অনেক ধরনের প্রশ্ন ভাই আপনাদেরকে দিয়ে রাখছি। নিরাপত্তা প্রান্তর কেমনে বের করতে হয়, এবং অবলোপন কোন ধরনের সম্পত্তির উপরে ধার্য করতে হয়, এরা জীবনে পারবেন? বলেন তো, এই প্রশ্ন উত্তর দেন একজন। অবলোপন কোন সম্পত্তির উপর ধার্য করতে হয়? উত্তর দেন একজন প্রশ্নের। অবলোপন কোন সম্পত্তির উপর ধার্য করতে হয়? প্রশ্নের উত্তরটা দেন দেখি।
অবলোপন কোন সম্পত্তি, কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করতে হয়? দেখি উত্তর দেন, সবাই উত্তর দেন, দেখি কত পারেন আপনারা। পারবেন, আমি আশা করি পারবেন, অবশ্যই পারবেন, আমি চাই আপনারা পারেন। অ্যাপ্রিসিয়েশন পাবেন ভাইয়া, অ্যান্সারটা যদি হয় তাহলে আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন। শেষ। একটু চিন্তা করে বলেন। মনে রাখবেন ভাইয়া, অবলোপন সাধারণত অস্পর্শনীয় অস্পর্শনীয় অথবা অদৃশ্যমান সম্পত্তির উপর ধার্য করা হয়। সুনামটা, শুধু সুনাম বললে সুনাম কি স্পেসিফাই করতেছে? ট্রেডমার্ক তো আমার আপনার অস্পর্শনীয় সম্পত্তি, আপনি ট্রেডমার্ক কেন বললেন না? কপিরাইট আছে। আপনাকে এভাবে ক্লিয়ারিফাই করে বলতে হবে যে অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পত্তি। আর যদি বলা হয় স্থায়ী সম্পদ কিংবা দৃশ্যমান সম্পদ, যেটাকে আমরা সাধারণত বলি আপনার যন্ত্রপাতি মন্ত্রপাতি বলি, সেটা হইতেছে আমার অবচয়। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে অবচয়। আর যদি আপনাকে ভূমি বলে কিংবা দালান কোঠা বলে, তাহলে মনে রাখবেন এটা উত্তরটা হবে অবক্ষয়। শেষ। সবাই কি বুঝতে পারছি ভাই? এটা ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অবক্ষয় বলা হয়েছে কারণ আপনার এই ভূমি বা দালান কোঠা ক্ষয় হয়, দ্যাট ইজ আমরা এটাকে অবক্ষয় বলি। অবচয় সাধারণত দৃশ্যমান বা আমার স্থায়ী সম্পত্তির উপর, যেরকম যন্ত্রপাতি হইতে পারে। আর অবলোপন সাধারণত অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়। শেষ। শাহানা, আপনি পেরেছেন, আপনাকে ধন্যবাদ, আপনি যে অ্যাপ্রিসিয়েশন পাইলেন। সো এই ধরনের আমার অনেক প্রশ্ন আমি আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি বোঝানোর জন্য। ভাই আমাদের এই দেখছেন, এই প্রশ্নটাকে অবচয় বের করতে বলছে। আপনাকে এরকম পুরো ম্যাথ একটা সার্টেন জায়গার মধ্যে করতে হবে। এবং যখন আপনি অবচয় বের করবেন কিংবা আজকে যখন বের করবেন, কিছু শর্ট টেকনিক আছে আপনার সরলরেখিকের জন্য, ক্রমহ্রাসমানের জন্য। ইনশাল্লাহ এগুলো আমরা আরো দ্রুত শিখবো, ঠিক আছে? কিছু শর্ট টেকনিক আছে ভাইয়া। এরকম আমাদের অনেক প্রশ্ন, যে যেমন কুড়ি আদায় হলে সমন্বয় যাবে কি, এগুলো কিন্তু সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন। সো এরকম আপনাকে অনেক ধরনের ভাইয়া প্রশ্ন দিয়ে দিয়েছে এই জায়গায়, আপনারা যাতে নিজেরা দেখে সেটাকে যাচাই করে নিতে পারেন, ঠিক আছে? এই যেমন দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটা, এই যে যেমন এই যে ব্যাংক সমন্বয় কি বলি, এই যে আপনাকে চেকে টাকার পরিমাণ কত, আপনার এই ধরনের প্রশ্নগুলা, এটা একটু কনফিউজিং। এই ধরনের প্রশ্ন বার্তা দেওয়া থাকে, হেই থাকে, সেই থাকে, ঝামেলা কিছু নেই। আপনার জায়গা লিমিটেড, আপনি আপনার জায়গার মধ্যে যা মন চায় তাই করবেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা নেই। কিন্তু ভাই এই জায়গার বাহিরে অন্য কোথাও আমরা লেখালেখি করব না। সো আমি রিটেন নিয়ে আর কোনো তেমন কথা বলার নাই। ইনশাল্লাহ যখন আমাদের ক্লাস হবে, আমি রিটেনের প্রতি, এমসিকিউর পাশাপাশি রিটেনের প্রতি আমি ভালো জোর দিই। কারণ হইতেছে রিটেনটা আমরা অনেকেই স্কিপ করে যাই, সেটা আসলে উচিত না। আমাকে বলেন তো ভাইয়া, এই পর্যন্ত যা যা নিয়ে কথা বলছি, কারো কোনো কিছু নিয়ে সমস্যা আছে কিনা? ফিল ফ্রি টু আস্ক মি, আই এম হিয়ার টু গিভ ইউ দ্য অ্যান্সার্স। আর এই পিডিএফটা আপনারা আমাদের এই পোস্ট, আমাদের যেখানে লাইভ হয়েছে এই পোস্টে ক্যাপশনে দিয়ে দেওয়া থাকবে। এই পিডিএফটা আমি অনেক ধরনের প্রশ্ন দিচ্ছি আপনাদের, বিশেষ করে মানে রিটেনের জন্য, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, আপনারা ধারণা নিতে পারেন, ছকের মধ্যে সব কিছু করতে পারেন। রাইচা মাত্র বললাম যে আপনাদের যে এই ভিডিওটা আছে আমাদের এসিবি পেজ থেকে, এই ভিডিওর যে ক্যাপশন, সেই ক্যাপশনে আমি এই পিডিএফটা আপলোড করে দিব, কোনো টেনশন নাই, ঠিক আছে ভাইয়া? সো মেক শিওর আপনি ঠিক মতো আসলে পড়তেছেন। আমাকে একটু বলেন, আপনাদের এই অ্যাকাউন্টিং আপাতত এই রিটেন নিয়ে কিংবা আপনাদের এই টপিক বিশ্লেষণ নিয়ে কোনো ধরনের জিজ্ঞাসা,
কোনো ধরনের কিছু থাকলে ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারেন, আপনাকে উত্তর দিচ্ছি। এনি ধরনের প্রশ্ন। যে একজন বললো ভাই রেকর্ড করা লাগবে, ভাই এটা আসলে কি আপনার উপর ভাই। বারবার বলি, একজন আমাকে প্রশ্ন করলো যে ভাই কে জানি, না ক্লাস টেস্ট আছে, ক্লাস চলতেছে, আমি এমসিকিউ নিয়ে এখনো কথা বলি নাই, কথা বলবো। কে জানি আমাকে প্রশ্ন করলো, কমেন্টটা ডিলিট করে ফেললো, যে ভাইয়া কোন ডিপার্টমেন্ট ভালো হবে। হ্যাঁ, ডিউতে কোন, আচ্ছা এখনই এখনই আচ্ছা। সো একজন আমাকে প্রশ্ন করছিলেন যে ভাইয়া স্যার হিসাব বিজ্ঞান কি বই দিবেন? না ভাই, আনফর্চুনেটলি হিসাব বিজ্ঞানে কোনো বই দিচ্ছি না। হিসাব বিজ্ঞানে আমি যে পিডিএফ দিব, এই পিডিএফ গুলো যথেষ্ট। আর আপনাদেরকে বই দেওয়া হবে, আমি আপনাদেরকে একাধিকবার বলছি, আপনাদেরকে একটা কোশ্চেন ব্যাংক দেওয়া হবে, কোশ্চেন ব্যাংক দেওয়া হবে, আপনাদেরকে একটা মডেল টেস্ট দেওয়া হবে, মডেল টেস্ট বুক, আর আপনাদেরকে একটা ওএমআর শিট দেওয়া হবে, যে ওএমআর শিটের মাধ্যমে আপনারা পরীক্ষা দিবেন। সো একটু দেখেন, আপনাদের যেই এমসিকিউ সলভ আমি দিছি, আপনাদের এখানে মোট 12টা এমসিকিউ আমি দিছি। এই প্রত্যেকটা এমসিকিউই আপনারা একটু দেখবেন কতটা টেকনিক্যালি আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে, যেগুলো আপনি বাসায় পড়ে আপনি বই দেখে আপনারা করতে পারবেন না। ঠিক আছে? সো ইনশাল্লাহ এগুলো নিয়ে ভাইয়া আপনাদের সাথে পরবর্তী ক্লাসে কথা বলবো। আপনাদের সাথে আমার আরেকটা ক্লাস আছে, এবং এই যে অনুপঠিত সেবায় সমন্বয় দাখিলা, আপনারা সবাই কি পড়ছেন, সমন্বয় দাখিলা কি, সমন্বয় দাখিলা কেমনে করতে হয়, কিন্তু অর্জিত আয় হইলে সমন্বয় দাখিলা কি দিব, অনুপঠিত আয় হইলে সমন্বয় দাখিলা কি দিব, আমি সেইটা আপনাদেরকে এইভাবে আমাদের এই ক্লাসে আমরা এইভাবে বুঝাই দিব। এবার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটা, দেখছেন আপনাদের প্রশ্নগুলা। তো এই ধরনের কিছু সবকিছু আমাদের আলোচনা ইনশাল্লাহ থাকবে পরবর্তী একটা ক্লাসে, আপনাদের ক্লাস নিব। সো আমি বলবো যে ভাই আপনাদের এই আপনারা কোর্সে ভর্তি হন না হন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি এগুলো নিয়ে বলবো না। বাট এটুকু বলবো যে আমরা যাদের সাথে এই পর্যন্ত কথা দিয়েছি, আমরা তাদের সাথে কথা রেখেছি, এবং সবাই আমাদের থেকে উপকৃত হয়েছে। এসিপি থেকে তারা পাওয়ার প্লেতে ছিল, আমাদের পাওয়ার প্লে বাসীরা আমাদের তারা উপকৃত হয়েছে, তাদের ভরসা রাখছে, তাদের কমেন্টগুলোই দেখবেন বা তাদের রিভিউগুলো দেখবেন। আর দেখা যাচ্ছে ভাইয়া আমরা আমাদের সর্বোচ্চটুকু আউটপুট দেই আপনাদের জন্য, যে আপনারা যাতে একটা ভালো রেজাল্ট করতে পারেন। আসলে আমরা তো এই ধরনের অনলাইন পাই নেই, আমাদের সময় এগুলো খুব টাফ হয়ে যেত, কোন স্যার ভালো, কোন স্যার ভালো, কার ক্লাস করবো, কোথা থেকে বই আনবো, কই থেকে পিডিএফ পড়বো, হ্যান ত্যান, আমাদের জন্য টাফ হয়ে যেত। আপনাদের জন্য জিনিসটা ইজি করে দিচ্ছি, বিশেষ করে যারা ঢাকার বাহিরে আছেন তাদের মধ্যে অনেক ইজি। কেন আপনারা 12,000, 15,000, 18,000 টাকা দিয়ে ভর্তি হইতেছেন কোথাও? ওয়াই? ওইখানে যে ভাই ক্লাস নেবে এখানে সেই ভাই ক্লাস নেবে। আজকে আপনি কোনো নাম বললাম না অনেক কোচিংয়ে, ওইখানে দেখবেন আমি ক্লাস নিচ্ছি, এখানে আমি ক্লাস নিচ্ছি। সো কেন আপনি আপনার টাকা অপচয় করতেছেন, যাতে সময় নষ্ট করতেছেন? আপনি আর এখান থেকে বেটার একটা আউটপুট পাচ্ছেন ভাইয়া। ঠিক আছে? সো ইনশাল্লাহ একটা প্রশ্ন খুবই ইন্টারেস্টিং ছিল, আমি এটা উত্তরটা ইনশাল্লাহ নেক্সট ক্লাস দিয়ে, একজন বলছে ভাই কোন ডিপার্টমেন্ট ভালো ডিউর, আমি তার জন্য একটা চমৎকার অ্যান্সার রেডি করে রাখছি। ইনশাল্লাহ নেক্সট একটা ক্লাসে আপনাদের সাথে আমাদের দেখা হবে, আর অনেক কিছু নিয়ে অনেক কথা বলবো আমরা, আপনাদের অ্যাডমিশন জার্নিটাকে স্মুথ করে দিব ইনশাল্লাহ। তার আগে সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দোয়া করবেন। আর একটা কথাই, অ্যাডমিশন ফ্রম স্ক্র্যাচ থেকে শুরু করবো। আমি আমারটা বলি, আমি অ্যাকাউন্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে শুরু করব, কোনো কিছু বাদ যাবে না। যার বেসিক নাই সেও অ্যাকাউন্টিং আমার ক্লাসে এসে পারবে, যারা ক্লাস করছে তারা অলরেডি জানে। ঠিক আছে? ভালো থাকেন,
দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সবাইকে। আজকে একটু তাড়াহুড়া আছে, ইনশাল্লাহ নেক্সট দিন। প্রোমো কোডের জন্য আমাকে ইনবক্স করেন, ইনশাল্লাহ আমি প্রোমো কোড দিয়ে দিব আপনাদেরকে, কোনো আপত্তি নেই। আল্লাহ হাফেজ সবাইকে।